আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নারায়ণগঞ্জ থেকে আমার প্রিয় সালাউদ্দিন ভাই, উনি ইতিপূর্বে আমার কাছ থেকে কাজ করে নিয়েছেন এবং কি আশেপাশে ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ফোনগুলো আমার কাছে পাঠিয়ে দেন। তো আজকে দুটি পোকো X2 ফোন পাঠিয়েছেন। একটি ফোন মেবি রানিং থাকার কথা, হ্যাঁ, একটি ফোন রান আছে। এই ফোনটির হচ্ছে ক্যামেরা প্রবলেম। এরকম প্রবলেম আপনারা অনেকেই দেখেছেন যে পোকো X2-তে ক্যামেরা প্রবলেম হয় এবং টাচ প্রবলেম হয়। আর আরেকটি রেড কালারের যে ফোনটি দেখতে পেলেন, এটি হচ্ছে পোকো X2। এটি ইতিপূর্বে কাজ করানো হয়েছে, ভিতরের কন্ডিশনটি আমার দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এটির ক্যামেরাটি একদম ব্ল্যাক হয়ে থাকে, ক্যামেরা ডার্ক। অ্যাকচুয়ালি এটি ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা মনে হচ্ছে কোনোটি আসছে না, অথবা শুধু ব্যাক ক্যামেরা হয়তো প্রবলেম, আমাকে এমনটি জানিয়েছিল। আর এই ফোনটি নর্মালি চার্জিংয়ের মেবি কোনো কাজ করেছে, চার্জিং পোর্টে বা চার্জিং কানেকশনে কোনো ফল্ট আছে এরকম বলেছিল। তো আমি ফোনটিতে আমি দেখব যে আসলে অ্যাকচুয়ালি কী প্রবলেম এবং কীভাবে সলভ করা যায়। আর ক্যামেরা প্রবলেমগুলো আমরা সলভ করে থাকি সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে, আপনারা জানেন। আর সিপিইউ রিবোলিং কাজটি আসলে একবার করে নিলে আপনার পরবর্তীতে আপডেট আসলে যে টাচ প্রবলেম অথবা ক্যামেরা প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু একদম ফিক্স হয়ে যায়, পরবর্তীতে এই সমস্যাগুলো আর হয় না। এছাড়া আপনার যেগুলো সিপিইউ রিবোলিং করা হয়নি সেই ফোনগুলোতে এই ঝুঁকিগুলো থেকে যায় যে আপনার কখনো আপডেট আসলে অথবা আপডেট ছাড়াও আপনার যে কোনো সময় ক্যামেরাটি ফল্ট করতে পারে, অথবা আপনার টাচটি কাজ নাও করতে পারে, এবং অনেকের সিম কানেকশন ফল্ট করে। তো যা হোক, এটি হচ্ছে SM7150 একটি সিপিইউ, কোয়ালকমের স্ন্যাপড্রাগনের যে আইসিটি রয়েছে এই সিপিইউ থেকেই এই প্রবলেমগুলো হয়। তো আমি প্রথমে স্টিল কেটে নিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিলাম, আর বাকি অংশটি আমি ঢেকে নেব। তো আসলে এই স্ন্যাপড্রাগন যে 7150 যে আইসিগুলো, এই আইসিগুলো ব্ল্যাক পেস্ট গ্লু দিয়ে লাগানো থাকে, যে কারণে এক সময় এটি হিট হতে হতে অনেক সময় শোল্ডারিং ভিতরে যে বলগুলো সেগুলো ড্রাই হয়ে যাওয়ার কারণে কানেকশন ফল্ট করে এক পর্যায়ে গিয়ে এটি ক্যামেরা এবং বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো অ্যাকচুয়ালি এটি ম্যানুফ্যাকচারিং প্রবলেম, বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যে ফোনগুলো রয়েছে সেগুলো এই প্রবলেমগুলো হয়। আমরা অনেক ফোনই এরকম পেয়েছি যেগুলো এই প্রবলেমগুলো হচ্ছে। আর ফোনগুলোতে একবার সিপিইউ রিবোলিং করার পর এই ফোনগুলো পরবর্তীতে আর কোনো প্রবলেম হচ্ছে না এবং পার্মানেন্টলি প্রবলেমটি সলভ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কোয়ালকমের যে আইসিটি ব্যবহার করা হয়েছে, এই আইসিটি কিন্তু অরিজিনাল একটি আইসি, এই আইসিতে কোনো ফল্ট নেই। আসলে আইসির যে মাদারবোর্ডের সঙ্গে যে কানেক্ট করার যে প্রসেসটি, এই প্রসেসটির মধ্যে কোনো একটি ঘাটতি রয়েছে আমাদের টেকনিশিয়ানদের ধারণা। আসলে এটি কোম্পানি ভালো বলতে পারবে যে তারা কি প্রসেসে করছে এবং ইন্টারন্যাশনাল যে ফোনগুলো রয়েছে সেগুলো কি প্রসেসে আসলে এই আইসিগুলো ফিক্স করা হয় মাদারবোর্ডের সঙ্গে। তো যা হোক, আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি। সিপিইউ রিবোলিং একটি অ্যাডভান্স লেভেলের কাজ, এটি অনেক ক্রিটিক্যাল একটি কাজ। কারণ হচ্ছে একটি ফোনের মেন যে পার্ট সেটি হচ্ছে সিপিইউ ব্যতীত আপনার ফোনের কোনো ধরনের অ্যাক্টিভিটিস একদমই হবে না। কারণ আপনার হতে পারে যে আপনার ওয়াইফাই আইসি বা ব্লুটুথ আইসি অথবা অডিও আইসি, এ ধরনের অনেক থার্ড পার্টি যে আইসিগুলো রয়েছে এগুলো হয়তো বা ডিসকানেক্ট অথবা না থাকলেও আপনার ফোনটি কিন্তু রান হবে। কিন্তু সিপিইউ, পাওয়ার আইসি এগুলো কিন্তু একেবারে মেজর কম্পোনেন্টস। আর এর মধ্যে হচ্ছে পাওয়ার আইসি অ্যাভেলেবেল রিপ্লেস পাওয়া যায়, কিন্তু একটি সিপিইউ কিন্তু অ্যাভেলেবেল রিপ্লেস করা পসিবল হয় না। কারণ একটি সিপিইউ, বিশেষ করে কোয়ালকমের যে সিপিইউগুলো, এই সিপিইউগুলো কিন্তু আপনার ফ্ল্যাশার আইসির সঙ্গে একটি কোডিং করা থাকে। ফ্ল্যাশার আইসির সঙ্গে একটি আরপিএমবি কোডের মাধ্যমে এটি অ্যাডজাস্ট করা থাকে, যে কারণে আপনি চাইলেই কিন্তু কোয়ালকমের যে সিপিইউগুলো অন্য একটি সেটের মধ্যে লাগিয়ে আপনি সেটটি রান করতে পারবেন না। তো এটি সফটওয়্যার রিলেটেড কিছু বিষয় আছে, আশা করি আপনারা এই বিষয়ে যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন। আর সিপিইউ রিবোলিংয়ের সময় আমরা যখন সিপিইউটি রিমুভ করি, অনেক ধৈর্য সহকারে সিপিইউটি রিমুভ করতে হয়। কারণ দেখুন, এই সিপিইউটি আমি রিমুভ করতে বেশ সময় নিয়েছি। এটি তুলনামূলকভাবে একটু সময় বেশি লাগলেও এই সিপিইউটি কিন্তু আমি অনেক সেফলি কিন্তু রিমুভ করলাম।
কারণ হচ্ছে আপনার প্রথমত একটি সিপিইউ যখন আপনি রিমুভ করবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সিপিইউটি টেম্পারেচার কেমন আছে। যদি ওভার টেম্পারেচার হয়ে যায়, অতিরিক্ত হিট পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সিপিইউটি খারাপ হয়ে যেতে পারে। আবার টেম্পারেচার যদি খুব বেশি কম হয় তাহলে কিন্তু আপনার যে বলগুলো রয়েছে নিচে, এই বলগুলো কিন্তু গলবে না। আবার আপনার টেম্পারেচার এয়ারের মাধ্যমে আপনাকে বুঝতে হবে যে ভিতরে যে ব্ল্যাক পেস্ট আঠা রয়েছে সেটির কন্ডিশনটি আপনার কতটা নরম হয়েছে। কারণ হচ্ছে এখানে ব্ল্যাক পেস্ট আঠা এবং কি আপনার যে রিবলিংয়ের যে বলগুলো থাকে, যে বল সোল্ডারিং বলগুলোর মাধ্যমে আইসিটি কানেক্ট থাকে, সেই বলগুলো কিন্তু আপনাকে গলতে হবে, গলার সময় দিতে হবে। পাশাপাশি আমাদের অনেক সময় ধৈর্য কমে যায়, যে কারণে আমরা হয়তো তাড়াহুড়ো করে আইসিটি খুলতে গিয়ে আইসির বল অথবা মাদারবোর্ডের বলগুলো মিসিং করে ফেলি। এই প্রবলেমটি আমি ইতিপূর্বে অনেক টেকনিশিয়ান ভাইদের দেখেছি, যে কারণে আমি বলবো যে আপনারা যখন এই আইসিগুলো রিমুভ করবেন অতি ধৈর্য সহকারে এবং কি এটি খুবই সেন্সিটিভ, এটি মাথায় রেখে আপনারা কিন্তু কাজগুলো করবেন। আর যারা এই কাজগুলোর অভিজ্ঞতা নেই তারা অবশ্যই এই কাজগুলো প্র্যাকটিস করতে যাবেন না। প্রথমেই আপনারা নষ্ট মাদারবোর্ড দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এছাড়া কিন্তু এই কাজগুলো করতে গেলে অবশ্যই কিন্তু ঝুঁকি রয়েছে, এবং এই ঝুঁকি বা চান্স নিয়ে অনেকে আছে ডেড রিস্ক নিয়ে কাজ শুরু করে দেন। আসলে এই কাজগুলো করতে আমরা টোটালি ডেড রিস্ক নেই না, কারণ এই কাজগুলোতে শতভাগ দক্ষতা থাকলে অবশ্যই এটি ডেড হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই ফোনগুলো অত্যন্ত যত্ন সহকারে কাজ করে থাকে আমরা, আমাদের কাছে এই ফোনগুলো কখনো ডেড হয় না। কারণ একটি রানিং ফোন আপনার যখন একটি ক্যামেরা ইস্যু অথবা টাচ ইস্যুর জন্য আপনি খুলে কাজ করবেন, সেই ফোনটি যদি ডেড হয়ে যায় তাহলে তো কাজের যে দক্ষতা সেটি তো ভুল প্রমাণিত হলো, যে আপনি আসলে কাজ করতে সক্ষম নন। তো অবশ্যই আপনার এই বিষয়টি লক্ষ্য রেখে আপনি কাজ করবেন। নিজের প্রতি যে কনফিডেন্স রয়েছে, নিজের কাজের দক্ষতার কনফিডেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো করতে পারেন। আর একটি বিষয় হচ্ছে এই সিপিইউ রিবলিংয়ের পর যখন আমরা গ্লু পরিষ্কার করি, অনেক সময় আছে এই গ্লু কাটারের আঘাত লেগে অনেক রেজিস্ট্যান্স অথবা ক্যাপাসিটর রিমুভ হয়ে যেতে পারে। এই বিষয়ে লক্ষ্য রাখবেন, এবং কি গ্লু কাট করার সময় কোনো লাইন যেন স্ক্র্যাচ না লেগে শর্ট না হয়ে যায়। এবং কি অনেক সময় দেখা যায় যে এই যে ব্ল্যাক যে লাইনগুলো আছে এগুলো অনেক ঘষাঘষি করতে গিয়ে অনেকে একাধিক লাইনের সঙ্গে শর্ট করে ফেলেন, একটি আরেকটির সঙ্গে মিলিয়ে ফেলেন। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভেরি স্মুথলি এই কাজগুলো করতে হয়। আসলে শোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি, কিন্তু এই শোল্ডারিং আয়রনটিকে একেবারেই আপনার কন্ট্রোলে নিয়ে কাজ করতে হয়। এতটা স্মুথলি কাজগুলো করতে হবে যেন প্রত্যেকটি কানেকশন আপনার ঠিকঠাক মতো সোল্ডারিং হয়ে যায় এবং কি কোনো ধরনের ক্ষতি না হয়। এবার আমি সিপিইউটি রিবলিংয়ের জন্য সিপিইউটি প্রস্তুত করব। আর কারণ হচ্ছে এই সিপিইউতে যে ব্ল্যাক পেস্ট আঠা রয়েছে এটি আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করে থাকি, ইতিপূর্বে আপনারা দেখেছেন। এবার আমি প্রত্যেকটি বল যেন সুন্দরভাবে কানেকশন পায় সেজন্য আমি প্রত্যেকটি বল সোল্ডারিং করে নিচ্ছি, এবং অতিরিক্ত যে ব্ল্যাক পেস্ট আঠা রয়েছে সেটিকে আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করছি। এই ক্ষেত্রে অনেকেই এই সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিনিংয়ের প্রসেসটি অনেকেই জানে না, যে কারণে এটি করতে গিয়ে অনেকেই আইসিতে স্ক্র্যাচ করে ফেলেন এবং কি আইসির অনেক লাইন শর্ট হয়ে যায়, যে কারণে কিন্তু আইসিগুলো পরিপূর্ণভাবে হয়তো একসময় খারাপ হয়ে যায়, পরবর্তীতে এই আইসিগুলো আর ঠিক হয় না। তো আমি বলবো যে আপনারা যখন সোল্ডারিং আয়রনের মাধ্যমে আইসি ক্লিন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার এই বিষয়ে দক্ষতা থাকতে হবে, না হলে কিন্তু আপনার আইসিটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রয়োজনে আপনি সোল্ডারিং উইকের মাধ্যমে ধীরে ধীরে পরিষ্কার করবেন, আর একদমই তাড়াহুড়া করবেন না, কারণ প্রথমে আপনার যখন কাজের দক্ষতা চলে আসবে তখন আপনি এটি ফাস্ট কাজটি করতে পারবেন। এছাড়া আপনি যদি খুব দ্রুত কাজ করতে যান তাহলে কিন্তু আপনার কাজটি কিন্তু বাধাগ্রস্ত হবে এবং কাজটি সফলতার মুখ দেখার সম্ভাবনা কিন্তু কমে যাবে। অতএব বিষয়টি আমি বলবো যে আপনারা খুব ধীরে সুস্থে প্রত্যেকটি স্টেপ আপনারা ধীরে ধীরে করবেন কাজটি। আর এই রিবলিং প্রসেসটি আপনারা অনেকেই রিবলিং করতে গিয়ে বাধাগ্রস্ত হয়, অনেকে রিবলিং করতে গিয়ে এই প্লেটটি ফুলে যায়, অনেক সমস্যা হয়। তো আমি রিবলিংয়ের যে প্রসেসটি বলবো সেটি খুব স্মুথলি আপনারা এয়ার এবং টেম্পারেচার ব্যবহার করবেন। 300 ডিগ্রি ব্যবহার করতে পারেন এবং কি 280 ডিগ্রি ইউজ করতে পারেন। আর আপনারা অবশ্যই একটি নিচে টিস্যু পেপার দিয়ে নেবেন, এতে করে আপনার যে প্লেটটি রয়েছে সেটি ফুলবে না। তো
তো রিবলিং হয়ে গেলে আপনারা একবার কাটিং করে নিতে পারেন, এতে করে আপনার বল ছোট বড় যদি থাকে সেটি সমান হয়ে যাবে। এই প্রসেসটি অবশ্য অনেকেই ফলো করে বা অনেকে করে না। তো আপনার যদি মনে হয় যে কোনো বল ছোট বড় রয়েছে, সেক্ষেত্রে আপনি একবার কাট করে এরপর আবার পুনরায় রিবল করে দিবেন। এতে করে আপনার আইসির প্রত্যেকটি বল যেমন সমান হবে, আপনার বলগুলো প্রত্যেকটি স্পষ্ট এবং কনফার্ম হলেন যে প্রত্যেকটি বল ঠিক আছে কিনা। তো যা হোক, আমার রিবলিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আর কোথাও কোনো সোল্ডারিং বল বা কোনো পেস্ট যদি লেগে থাকে, সেটি আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমি একটু ফ্লাক্স দিয়ে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটি বল আবার পুনরায় সোল্ডারিং করে বসিয়ে দিতে নিজস্ব জায়গায়। তো একটু সোল্ডারিং হয়ে গেলে এবার মাদারবোর্ডে লাগানোর জন্য আমি প্রস্তুত। তো আমার পিসিবি বোর্ডে অলরেডি আমি ক্লিনিং প্রসেস শেষ করে রেখেছি আর একটু ফ্লাক্স দিয়ে রেখেছি। এখন আমি সরাসরি পিসিবি বোর্ডে আমি সিপিইউটি ইনস্টল করে দিচ্ছি। আর একটি সিপিইউ রিবলিংয়ের যে প্রসেসটি, সেটি যদি শতভাগ সুন্দরভাবে করা যায়, তাহলে কিন্তু এই সিপিইউটি কিন্তু পুনরায় ঠিক আগের মতোই পারফর্ম করবে এবং কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়াই এই সিপিইউটি আরও অনেক স্মুথলি সার্ভিস দিবে। তো আমি এখন ফাইনালি সিপিইউটি সোল্ডারিং করে নিচ্ছি পিসিবি বোর্ডের সঙ্গে, একটু ফ্লাক্স দিয়ে নিলাম। আর সিপিইউর প্রত্যেকটি বল যেন ঠিকঠাক মতো কানেকশন পেয়ে যায়, সেই জন্য আমাকে কনফার্ম হতে হবে। কারণ এটি যদিও সিঙ্গেল একটি সিপিইউ, এটি হালকা নাড়া দিলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকটি কানেকশন ঠিকমতো পেয়েছে কিনা। আর যদি প্রত্যেকটি বল সমান থাকে বা সুন্দর থাকে, তাহলে কিন্তু অবশ্যই কানেকশন সবগুলোই পেতে বাধ্য। তো আপনার নিজের কনফিডেন্স যখন থাকবে যে না, আপনার রিবলিংটি সুন্দর হয়েছে, আপনি মাদারবোর্ডে সুন্দরভাবে ইনস্টল করতে পেরেছেন, আপনার সবগুলো কাজ ঠিকঠাক মতো রয়েছে, তাহলে আপনার সেটটি কিন্তু শতভাগ সুন্দরভাবেই রান করবে। তো আমি সিপিইউ যেহেতু লাগানো শেষ, থার্মাল টেপটি লাগিয়ে নিলাম। এই থার্মাল প্রোটেকশনের জন্য যে ব্যবস্থাটি রয়েছে, সেটি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ এটি অ্যাপ্লাই না করলে অনেক সময় ফোনটি অতিরিক্ত হিট হতে পারে এবং সিপিইউটি খুব দ্রুত খারাপ হয়ে যেতে পারে। তো আমি চেষ্টা করি সবসময় যে থার্মাল টেপটি যেটা থাকে মাদারবোর্ডের সঙ্গে, সেটি আমি রিমুভ করে রেখে পুনরায় আবার অ্যাপ্লাই করে দিতে। এছাড়াও আমার কাছে রয়েছে থার্মাল টেপের যে থার্মাল পেস্ট রয়েছে, প্রসেসরের মধ্যে আমরা যেটি ইউজ করে থাকি, সেই পেস্টটি আমার কাছে এক্সট্রা রয়েছে। আমি যেটায় প্রয়োজন হয় আমি সেখানেই অ্যাপ্লাই করে থাকি। আশা করি এই থার্মাল পেস্ট নিয়ে একসময় আপনাদের সঙ্গে শেয়ার করা হবে কিছু কথা। তো এবার আমি ক্যামেরাগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এই ফোনটি কিন্তু রানিংই ছিল। এটি প্রবলেম ছিল ক্যামেরা আসতো না, ব্ল্যাক হয়ে থাকতো। তো আমি চেষ্টা করছি ক্যামেরাগুলো লাগিয়ে ফোনটি রান করার। আর ফোনটি রান হয়ে গেলে আমি ক্যামেরাটি চেক করে নেব, কারণ সালাউদ্দিন ভাই অনেক আশা নিয়ে ফোনটি আমার কাছে পাঠিয়েছে। আর ফোনটি পুরোপুরি রান হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ফোনটি রান হয়ে গেলে আমরা দেখব যে ক্যামেরাটি আসে কিনা। অলরেডি সেকেন্ড লোগোতে চলে আসছে। তো এবার আমরা সরাসরি ক্যামেরায় চলে যাব। আলহামদুলিল্লাহ, দেখুন আমার ক্যামেরাটি কাজ করছে। অলরেডি আমার ক্যামেরার সবগুলো মোডে কাজ করছে। আমি ফ্রন্ট ক্যামেরা ট্রাই করছি, ফ্রন্ট ক্যামেরাও ঠিক আছে। তো সম্পূর্ণই ঠিক আছে। দ্বিতীয় একটি ফোন সালাউদ্দিন ভাই যে আমার কাছে পাঠিয়েছিল, সেই ফোনটির ফ্ল্যাশার আইসিটি আমি দেখাচ্ছি। দেখুন এতটাই ক্ষতবিক্ষত, এটি হয়তো ঢাকাতে বা কোথাও দেখিয়েছিল, কিন্তু এমন অবস্থা যে এই ফোনটি আসলে রিপেয়ার পসিবল না। এই ফোনটির আরও অনেক জায়গায় অনেক খারাপ অবস্থা। তো আসলে আপনারা অনেক সতর্কতার সাথে ফোনগুলো সার্ভিস করাতে দিবেন। ধন্যবাদ সবাইকে।